ভালোবাসা গোপন রাখার জিনিস নয়। ঠিকই সেটা নির্দিষ্ট মানুষের সামনেই প্রকাশ পায়, নির্দিষ্ট সময় পড়ে। নিজেকে যত কঠিন করেই উপস্থাপন করা হোক না কেন, ভালোবাসা তো ভালোবাসাই। একদিন ঠিকই নিজের রূপে ফিরে আসে। পাখির দুই হাতে চেপে ধরা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করেই চলেছে শান। ফলাফল শূন্য। কপট রাগ দেখিয়েও কোনো কাজ হয় না শানের। পাখি হাত চেপে রেখে কটমটে দৃষ্টিতে চেয়ে আছে শানের দিকে। দুহাত চেপে রেখেই খুব সাবধানে বিছানা ছাড়ে পাখি। হাতে ঢিলে পাওয়ায় শান চলে যেতেই দুই হাত দুই দিকে সোজা করে পাখি সামনে গিয়ে দাঁড়ায়। আজ যদি সবটা না জানতে পারছি, তো আমার নামও পাখি না। দরকার পড়লে নিজেকে শেষ করে দিব বলে রাখলাম, বেশ উত্তেজিত হয়ে বলে পাখি। শান পাখির দিকে এগিয়ে চুলগুলো ডাহান হাতে কানের পিঠে গুজে মুচকি হেসে বলে, নেক্সট টাইম এই শব্দগুলো বলো না কেমন। চুপসে যায় পাখি। কারণ হাস্যজল আর স্বাভাবিক ভঙ্গিতে বললেও কথাটার ঘনত্ব বেশ গাঢ় ছিল। শুকনো দুটো ঢোক গিলে বলে, তাতে আপনার কি? শান কোনো কথা না বলে ডাহান হাত বাড়িয়ে পাখির বাম হাতটা টেনে বুকের সাথে মিশিয়ে বলে, যখন জানতেই পারছো আমি ভালোবাসি তোমায় তখন এভাব পরীক্ষা নিও না। হুমং। আর আমার ভালোবাসার গভীরত্ব মাপতে এসো না, তলিয়ে যাবে। শানের বুকে মুখ গুজেই পাখি অস্ফুটস্বরে বলে, আমি সবটা জানতে চাই। পাখির কথার কোনো প্রত্যুত্তর না করে হাত টেনে নিয়ে যায় ঘরের বাহিরে। কোথায় নিচ্ছেন আমায়? হকচকিয়ে বলে পাখি। ঠোঁটে সামান্য হাসি এলিয়ে শান জবাব দেয়, ভয় হচ্ছে। যে হাসি পাখির দৃষ্টির অগোচরেই থেকে যায়। শানের জবাবে নিজের সব বুলি যেন ফুরিয়ে যায়। হেঁটে চলে যায় সামনে, তার ভালোবাসার মানুষটিকে অনুসরণ করে। ছাদের একদম মাঝ বরাবর এনে দাঁড় করাই পাখিকে। চারিদিকে হতভম্বের মতো দাঁড়িয়ে দেখছে পাখি। কত শত দালান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নির্দ্বিধায়। কোথাও ক্ষীণ আলো জ্বলছে, কোথাও নিশুতি। পাখির শানের দিকে তাকিয়ে দেখে দূর আকাশের জ্বলজ্বল করা তারাটার দিকে তাকিয়ে আছে। হাত দুটো বিজ্ঞের মতো পিছনে একটার সাথে আরেকটা আটকানো। খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে তারাটা। পাখি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কি হলো, এখানে কেন আনলেন? কোনো জবাব দেয় না শান। ঠায় দাঁড়িয়ে থাকে। পরিবর্তন শুধু এটুকুই হয়, দৃষ্টিটা তারা থেকে সরিয়ে সামনে ফাঁকা জায়গায় নিবন্ধ হয়। শানের বাড়ির পিছনে ছোট্ট একটা ডাহবা মতন কিছু হবে। তার ওপারে আবারও বড় বড় দালানের সারি। সেদিকেই অপলক চোখে চেয়ে আছে শান। পাখি আরেকটু কাছে এসে বলে, বলবেন? সে রাতে তুমি জোর করে আমার ঘরে ঢুকেছ। আমার সাথে আমার বিছনায় থাকতে চেয়েছ। পাখিকে অবাক করে দিয়ে বলতে শুরু করে শান। কিন্তু শানের এক একটা কথা ভীষণ লজ্জাজনক লাগছে পাখির কাছে। লজ্জার কাঁটাগুলো শরীরে ফুটছে এদিক সেদিকে। অবনত মস্তিষ্কে পাখি ঠায় দাঁড়িয়ে থাকে। শান পিছন ফিরে আবার বলে, মজার ব্যাপার কি জানো, আমায় জোর করে কিসও করেছিলে তুমি। ফট করে চোখ দুটো বুজে নেয় পাখি। এই লজ্জার থেকে কথা না শোনাই ভালো ছিল। হড়বড়িয়ে বলে, আমার আর শুনতে হবে না। আপনি নিজের কথা বলুন। মুচকি হেসে শান বলে, শুনতে যখন চেয়েছ তখন তো আমি আর ছাড়ছি না পাখি। শান আবার বলতে শুরু করে, তোমার অবস্থা এতটাই বেগতিক হয়েছিল যে আমার নিজেকে সামলানো দায় হয়ে পড়েছিল। খুব সাবধানে কৌশলে আমার গলায় সাপের মতো পেঁচিয়ে রাখা তোমার হাত দুটো সরিয়ে দিয়ে উঠি। তখন তুমি প্রকৃত নেশাখোরদের মতো কাণ্ডা শুরু করলে। কি করব বুঝতে পারছিলাম না। দ্রুত নিচে চলে গেলাম, ফ্রিজ থেকে লেবু কেটে এক গ্লাস পানি সমেত তোমার সামনে রাখলাম। তুমি সেটা স্বাভাবিকভাবে খাওয়ার মতো কোনো অবস্থায় ছিলে না। বাধ্য হয়ে আমি খাইয়ে দেই তোমায়, আর তুমি রাগে পানিটা না খেয়ে কামড় বসিয়ে দাও আমার গলায়।
পাখি, তোমার সেদিন এতটাই খারাপ আর শোচনীয় অবস্থা ছিল, চাইলেই তোমার সবটা তোমার অবচেতনায় নিয়ে নিতে পারতাম। গলায় করা তোমার স্পর্শগুলো অন্য এক নেশার জন্ম দিচ্ছিল আমার মাঝে। এবার পাখি আর ঠিক থাকতে পারে না। দুহাতে কান চেপে অনুরোধ করে, আমি আর শুনতে চাই না, প্লিজ। এসব আমি ছিহহ ছি চিৎকারে বিড়বিড় করে পাখি। শান হেসে দিয়ে বলে, এত লজ্জা পেতে হবে না। বাকিটা শুনো, তারপর না হয় নিজেকে গালি দিও। শান উল্টো দিকে ফিরে বলে, তোমার নেশা থেকে নিজেকে ছাড়িয়ে এক প্রকার জোর করেই লেবু পানিটা খাওয়াতে হয়। আর তারপর বিধিবাম। কিছুক্ষণ পর গলগল করে বমি করে দিলে আমার গায়ের উপর, যার কিছুটা তোমার শরীরেও লেগেছিল। মাথা পুরো হ্যাং হয়ে গেল আমার, এত সব সামলাবো কি করে। দরজা খুলে চাচিকে ডাকতে যাব, তখন রাখি আসে। তোমায় নাকি শখানিক কল দিয়েছিল, তুমি ধরো নাই। পরে বাধ্য হয়ে বাসা থেকে আবার ব্যাক করে। অবশ্য আমার জন্যে উপকারী হয়েছিল। ওকে টেনে নিয়ে আসলাম আমার ঘরে। রাগ দেখিয়ে বলেছিলাম, দেখো তো এসব কি। রাখি আমার কথার মানে বুঝতে পেরেছিল। অপরাধিনীর মতো মাথা নিচু করেছিল। আমিও তেমন কিছু বললাম না। পরে ওর সহযোগিতায় তোমার ডাহরেস চেঞ্জ করানো হয়। এতক্ষণে লজ্জা ভুলে যায় পাখি। মাথা তুলে তাকিয়ে বলে, তখন কোথায় ছিলেন আপনি? বাহিরে, এক শব্দে জবাব দেয় শান। তোমার ডাহরেস খুঁজতে যেতে অনেকটা সময়ের দরকার ছিল, কিন্তু তুমি তো শরীরে একটা ডাহরেসও রাখতে চাচ্ছিলে না। অগত্যা আমার একটা শার্ট বের করে রাখিকে দেই, যাতে কোনো মতে সেটা তোমার গায়ে জোড়ায়। রাখি তোমায় একদম চেঞ্জ করে দিয়ে বাড়ি চলে যায়। আর তুমি বেঘরে ঘুমাচ্ছিলে। আমি পাতলা ব্ল্যাঙ্কেটটা তোমার কোমর অবধি জড়িয়ে আমি পাশের ঘরে চলে আসি ঘুমানোর জন্যে। কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভেঙে যায় কারো গঙ্গানিতে। দ্রুত উঠে এসে দেখি তুমি গঙ্গাচ্ছ। গায়ে হাত দিয়ে বুঝতে পারি জ্বরে গা পুড়ে যাচ্ছে তোমার। দ্রুত মোটা ব্ল্যাঙ্কেট বের করে গায়ে জড়িয়ে দেই। মাথায় পানি ঢালি পর পর কয়েক বালতি। এসব করতে করতে রাতের শেষাংশ শুরু হয়। তখন তোমার জ্বরটাও কিছুটা কমে আসে। সামনের সোফায় বসে তোমার জাগনা হওয়ার অপেক্ষা করছিলাম। আর মনে মনে একটা ডাসিশন নিলাম, তোমাকে একটা আতঙ্কিত সকাল উপহার দিব, যেটা তোমার পাগলামিগুলো বন্ধ করবে চিরতরে। আর সেই ভাবনা থেকেই তোমায় মিথ্যে বলা, এটা বোঝানো যে আমাদের মাঝে সবটা হয়ে গেছে। বাট অনেস্টলি, তোমার ওই চুমু আর লাভবাইট ছাড়া কিছুই হয়নি। শেষের কথাটা বেশ রসিকতার স্বরে বলে শানের প্রতি যেন ভালোবাসাটা আরও দ্বিগুণ বেড়ে যায় এই ফাঁকা অম্বরের শামিয়ানার নিচে। অজানা ভালো লাগায় ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে ওঠে পাখির। নিজের ভালো লাগার কাছে প্রশ্নগুলোকে তো দাফন করলে চলবে না। আজ তো আমায় জানতেই হবে সবটা, ভাবতেই পাখির হাসিটা মিলিয়ে যায় ঠোঁট থেকে। এরপর ঝনঝনে গলায় বলে, সেসব না হয় বুঝলাম, কিন্তু আপনার জীবনে এমন কি আছে যার জন্যে আমায় দূরে রাখছেন? এটা আমার জানতেই হবে। জানতেই হবে? হেসে বলে শান। হ্যাঁ হ্যাঁ, জানতেই হবে। একরোখা জবাব দিয়ে বুকের কাছে দুহাত গুজে পাখি শানের জবাবের প্রত্যাশা করে। আমার জীবনে সবথেকে ভালোবাসার মানুষ ছিল আমার জন্মদাত্রী, আমার মা। মাকে ছাড়া একটা পা চলার সামর্থ্য আমার ছিল না। তবে আমি বাবাকেও প্রচণ্ড ভালোবাসতাম। এত ভালোবাসার সেই মা যদি ১৬ বছর বয়সী মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে ও ৭ বছর বয়সী ছোট্ট ফুটফুটে মেয়েকে রেখে নিজের সুখের আশায় পুরনো প্রেমিকের হাত ধরে পাড়ি জমাতে পারে বিদেশের মাটিতে, সে মাকে আর যাই হোক কখনো ক্ষমা করা যায় না পাখি। পুরো নারী জাতটার প্রতিচ্ছবি ছিল আমার মা। আর তাকে ঘৃণা করা মানেই সমস্ত নারীর প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা, সম্মান সবটাই উঠে যাওয়া।
এটুকু বলেই থেমে যায় শান। গলাটা যেন কাঁপছে তার, সাথে সারা শরীর। অবাক হয়ে যায় পাখি। এসে শানের বাম বাহুতে হাত রাখে। নজর এদিক সেদিকে করে শান জবাব দেয়, আইম ওকে। এরপর শান বলতে থাকে, আমার বয়স যখন 16, তখন মা চলে যায়। আমার তখন মাধ্যমিক এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে। বাবা নাকি অনেক কেঁদেছিল, মা কোনো কথা শোনেনি, নিজের সুখের আশায় চলে গেছিল। তখন আমাদের অবস্থা হয়তো এতটা সচ্ছল ছিল না, তবে আর 5টা মধ্যবিত্ত পরিবারের মতোই আমরা ছিলাম। তখন থেকেই রাহেলা চাচি আমাদের বাড়িতে আমাদের দেখাশোনা করত। ঠিক কাজের লোক নয়, কিন্তু পরিবারেরই একজন ছিল। আর আব্দুল্লাহ চাচা বাবার ব্যবসায় দেখাশোনা করত। সংসারে টাকার সংকট কখনোই ছিল না। বাবা যথাসাধ্য চেষ্টা করত আমাদের ভালো রাখতে, কিন্তু মার লোভী মন ভারতে আমার অসহায় বাবার সামর্থ্য ছিল না। একদিন দুপুরবেলা স্কুল থেকে বাড়ি ফিরে দেখি বাবা কাঁদছে। পাশে 7 বছরের ছোট বোন টিনাও বসে কাঁদছে, মায়ের ছবি বুকে জড়িয়ে। আমি অজানা ভয়ের আশঙ্কায় এগিয়ে যেতেই বাবা আমায় জড়িয়ে ধরে পাগলের মতো হাউমাউ করে কেঁদে ফেলে। তোর মা নাই রে বাবা, আমাদের ছেড়ে চলে গেছে। আমায় শর্মিলাকে এনে দে শান, তোর মাকে এনে দে বলেই হুহু স্বরে কেঁদেছিল বাবা। কতটা ভালোবাসলে পালিয়ে যাওয়া বউয়ের জন্য এভাবে কাঁদতে পারে কেউ আমার জানা ছিল না। আমিও পাথর বনে গেলাম। কতটুকুই বা বয়স তখন। ধরে নিলাম মা আমাদের ছেড়ে পরজগৎ পাড়ি জমিয়েছে। কিছুক্ষণ পরে জানতে পারি মা পালিয়েছে। লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করেছিল। একে একে চারিদিকে ছড়িয়ে গেল কথাটা। গ্রামে থাকাটা দুর্বিষহ হয়ে উঠল। বিষিয়ে উঠল চারিপাশ। স্কুলে যেতে পারতাম না, সবাই খিল্লি করত। লজ্জায় কয়েকবার সুইসাইডার চেষ্টাও করেছি, কিন্তু বাবা আর টিনার কথা ভেবে কিছুই করতে পারিনি আমি। আর কিছু দিন পর মাধ্যমিক পরীক্ষা, অথচ মাথায় তখন সারাদিন মায়ের স্মৃতি মনে উঠত। পড়া মাথায় রাখতে পারলাম না। ছোট বোনটা মায়ের কষ্টে শুকিয়ে একদম কাঠ হয়ে গেল। ছোট কাকা আমেরিকা থাকত পুরো পরিবার সহ। তিনি এসে টিনাকে নিয়ে যায়। বাবাও মায়ের শোকে নেশা করে রাত বিরেতে বাড়ি ফিরত। খুব কষ্টে পরীক্ষা দিলাম। রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, অথচ আমি জিপিএ 5-এর স্টুডেন্ট। পুরো গোছানো জীবনটাই মায়ের একটা সিদ্ধান্তে এলোমেলো হয়ে যায়। আস্তে আস্তে ঘৃণা জন্মালো শর্মিলা নামের ওই মহিলার উপর, সাথে পুরো নারী সমাজের উপর। এরপর গ্রাম ছেড়ে চলে এলাম ঢাকার এই অজানা শহরে, যেখানে কেউ কাউকে চেনে না, জানে না। খুব আনন্দ না হলেও মায়ের জন্যে হওয়া বদনামগুলো থেকে বেঁচে গেলাম। আমাদের সাথে আব্দুল্লাহ চাচা ও তার পরিবার সহ চলে এলো ঢাকায়। অজানা কোনো এক কারণে রাহেলা চাচি আমায় ছাড়লেন না। অনেকবার বলেছিলাম আমি একা থাকতে পারবো, উনি কথা শুনেনি। ঢাকায় এসে বাবার ব্যবসার সাথে যুক্ত হলাম। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, বাবারও তাই। পড়াশোনার প্রতি তখন কোনো ইচ্ছেই ছিল না, তবুও রিস্ক নিলাম। খুব কষ্টে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিলাম। পড়াশোনায় মন দিলাম। ভালো স্টুডেন্ট হওয়ায় স্যারদের নজরে এসে গেলাম তাড়াতাড়ি। গ্রামের ছোট ব্যবসাটা এখানে বেশ পাকাপোক্তভাবেই দাঁড় করালো বাবা। তারপর আর আমাদের পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বাড়ি হলো, গাড়ি হলো, অথচ তবুও বাবা কোথাও না কোথাও মায়ের শোক কাটিয়ে উঠতে পারত না। মাসের বেশিরভাগ সময় ব্যবসায়ের কাজে শহরের বাহিরে থাকতে বাবা। উচ্চমাধ্যমিকের রেজাল্ট অনেক ভালো হয়, তখন ভীষণ খুশি হয় বাবা। ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে পাশ করে ভর্তি হলাম ঢাকা মেডিকেল কলেজে। শুরু হলো আমার স্বপ্নের পথে এক পা বাড়ানো।
আর রাহেলা চাচি দেখাশোনা করলেন আমার। আব্দুল্লাহর চাচাকে বাড়ির কেয়ারটেকার হিসেবে রাখলেন বাবা। রাহেলা চাচির সাথে মায়ের বরাবরই যোগাযোগ হতো বাবার অগোচরেই, যেটা আমি বুঝতে পারতাম কিন্তু কখনো বাবাকে বলিনি। ঢামেকে ভর্তি হওয়ার পর মা অনেকভাবে চেষ্টা করেছিল আমার সাথে যোগাযোগ করার, আমি করিনি। ভালো যে একেবারে বাসি না তা নয়, তবে ভালোবাসাটা ঘৃণার কাছে বড্ড তুচ্ছ। তুমিই বলো যে মার কারণে আমার ফেরেশতার মতো বাবাকে দিনের পর দিন কষ্ট করতে দেখেছি, নেশা করে পড়ে থাকতে দেখেছি, যে মায়ের কারণে এত বদনাম এত লাঞ্ছনা সহ্য করেছি, সে মাকে কি করে মেনে নিই। আমার বাবা ওই মহিলাকে অনেক ভালোবাসত। মজার ব্যাপার কি জানো পাখি? কি? তোমার ঠোঁটের নিচে যেখানে একটা কালো তিল ঠিক সেই জায়গায় মায়েরও একটা বড় তিল ছিল, যেটা মায়ের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলত। আর আমার সবথেকে পছন্দ ছিল মায়ের ওই তিলটা। শান কিছুক্ষণ থেমে বলে, বলো এবার, কোনো মেয়েকে আদৌ বিশ্বাস করা সম্ভব, যেখানে নিজের মা সন্তানের বিশ্বাস ভেঙে দেয়? জানো আমার বাবা কত কষ্ট করে দিন কাটাতেন, মাকে প্রচণ্ডামিষ করতেন। কিছু মনে না করলে একটা কথা বলবো, ছলছলে চোখে প্রশ্ন করে পাখি। শান পাখির দিকে চেয়ে বলে, করো। ইনাহকে নিতে যে ভদ্র মহিলা এসেছিলেন তিনি কি? পাখির আধা কথায় শান ঘুরে তাকায় পাখির দিকে। কথা থেমে যায় পাখির। দীর্ঘশ্বাস ছেড়ে শান জবাব দেয়, হ্যাঁ, তিনিই সেই। পাখি কিছুক্ষণ সময়ের জন্যে কিছু একটা ভেবে বলে, রাগ করবেন না একটা কথা বলি। তাকে দেখে আমার একটুও মনে হয়নি তিনি এরকম কোনো কাজ করতে পারেন। বেশ ভদ্র, ব্যক্তিত্বসম্পন্ন আর ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ মনে হয়েছিল। হাহাহাবাহির দেখেই যদি সবটা বোঝা যেত তবে মুখোশ বলতে কোনো কথা থাকত না। পাখি কটাক্ষ করে হেসে বলে, শান, এটা না হয় মেয়েদেরকে ঘৃণা করার প্রথম কারণ, দ্বিতীয় কারণ কি? থমথমে কণ্ঠে প্রশ্ন করে পাখি। পাখির করা দ্বিতীয় প্রশ্নে দুনিয়া থেমে যায় শানের। নজর সরিয়ে বলে, এটা না জানলেও চলবে। হনহন করে চলে আসতেই পাখি ছাদের দরজার কাছে চলে এসে ঠেস দিয়ে দাঁড়ায়। রাগত স্বরে বলে, এটা জানা আরও বেশি জরুরি আমার। শান বুঝতে পারে পাখি সবটা জেনে তবেই ক্ষান্ত হবে। ঠোঁট দুটো গোল করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তুমি খুব জেদি পাখি। তাই যদি হয় তবে তাইই। এবার বলুন, শানের চোখে চোখ রেখে বলে পাখি। ঢামেকে ভর্তি হওয়ার পর বেশ ভালোই চলছিল সবকিছু। মেয়ে বন্ধুদের এড়িয়ে চলার চেষ্টা করতাম। কেমন যেন ওদের দিকে তাকালেই ঘৃণা চলে আসতো আপনা আপনি। শুধু পড়তাম আর পড়তাম। ভালো রেজাল্ট করাই ছিল আমার মূল উদ্দেশ্য। দেখতে দেখতে কেটে যায় 3টা বছর। 3 ইয়ারেই কলেজ টপার। বেশ নাম ছড়িয়ে পড়ল চারদিকে। ভালো স্টুডেন্ট হওয়ায় জুনিয়র অনেকেই শর্ট নোট চাইত। ওই যে বললাম বরাবরই মেয়েদের এড়িয়ে চলতাম। তাই মেয়েদের নোটগুলো অন্য ফ্রেন্ডার দিয়ে পাঠাতাম। এভাবেই নোটের বদৌলতে পরিচয় হয় নীরা নামক এক জুনিয়রের সাথে। ও তখন ফার্স্ট ইয়ারে পড়ত। ছোট ছোট বিভিন্ন নোটসের জন্যে আমার কাছে আসত। আমি এড়িয়ে চলতাম। খোঁজ নিয়ে জানতে পারি প্রত্যন্ত গ্রামাঞ্চলের কোনো কলেজ থেকে পাশ করে মেধার জোরে আর লোকের সহযোগিতায় ঢামেকে চান্স পায়। এও জানতে পারি মেয়েটা অনেক বেশি অসহায় আর গরিব। সব শোনার পর ওর প্রতি কেমন যেন মায়া হলো খুব। ওকে বিনামূল্য 1 ঘন্টা করে পড়ানো শুরু করলাম। কলেজ শেষে এভাবে চলে গেল 6টা মাস। বুঝতে পারলাম পড়ার থেকে ওর আমার প্রতি মনোযোগ অনেক বেশি। তাই পড়ানো বন্ধ করলাম। তবে ওকে সুযোগ দিলাম অন্য টিচারের কাছে পড়ো। বেতন আমি দিব। ও সেদিন অনেক কান্নাকাটি করে বলেছিল, শান ভাই আমি আপনাকে ভালোবাসি।
থমকে গেছিলাম সেদিন। রাগে ওর গালে চড় বসিয়েছিলাম। সেদিনের পর জানতে পারি নীরা গ্রামে চলে গেছে, মেস ভাড়া পুষিয়ে দিয়ে, ব্যাগপত্র সমেত। বুঝতে পারলাম সেদিনের ঘটনাটা একটু বেশি হয়ে গেছে। নিজেকে কেমন অপরাধী মনে হলো। আমার জন্যে মেধাবী একটা মেয়ে পড়াশোনা বন্ধ করবে। ওর নম্বরে ফোন করলাম, ফোন বন্ধ ছিল। ঠিকানা নিয়ে গ্রামে গেলাম। এত গরিব অবস্থা ওর যে মাথা তুলে ঘরে ঢোকার সামর্থ্য ছিল না আমার। মাথা গিয়ে ঠেকত মরিচা ধরা ভাঙ্গা টিনের উপর। গিয়ে জানতে পারি ওর পরিবার আর পড়াতে পারবেন না, বিয়ে দিবেন ওর। বেশ অবাক হয়েছিলাম। পরে নিজ দায়িত্বে ওকে আবার নিয়ে আসি। ততদিনে ওর প্রতি আমার কোনো ফিলিংস ছিল না। কলেজ হোস্টেলে সিট নিয়ে দেই। পড়াশোনা বাবদ সমস্ত খরচ আমি চালাতাম। এভাবে সব মিলিয়ে কেটে গেলে বাকি 6 মাস। এর মাঝে ও কোনোদিনও আর ভালোবাসার কথা জাহির করেনি। কিন্তু আমি বুঝতে পারছিলাম দিনে দিনে কতটা অ্যাডাক্টেড হয়ে যাচ্ছিলাম ওর প্রতি। নতুন করে বিশ্বাস করতে ইচ্ছে হলো নীরাকে। আমার 4র্থ বর্ষের প্রথম এক্সামের শেষে আমি ওকে প্রপোজ করি। ও কোনো কথা ছাড়াই কেঁদে ফেলেছিল। কান্নাটার মাঝে কোনো ছলনা ছিল না। খুব গভীর আর পিওর লাভ ফিলিংস খুঁজে পেয়েছিলাম। এরপর আস্তে আস্তে সমস্ত পরীক্ষা দিলাম। রেজাল্টও পেলাম 4র্থ বর্ষের। এবার আর টপার হতে পারলাম না, কারণ আমার নিজের পড়াশোনার থেকে ওর পড়াশোনার প্রতি আমার কেয়ার ছিল অনেক বেশি। নীরা ওর ব্যাচে অনেক ভালো রেজাল্ট করল। রেজাল্টের দিন খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছিল আমায়। রেজাল্ট শিট হাতে বলেছিল, সব তোমার জন্যে শান। আমার টপার থেকে 3য় স্থানে আসা রেজাল্ট ওকে জানিয়ে ওর খুশির মুহূর্তটা নষ্ট করতে চাইনি। ওর খুশিতে খুশি হয়েছিলাম। আর শুনব না আমি, কাটকাট গলায় বলে পাখি। শান নিজের হাসিটাকে দাবিয়ে রেখে বলে, শুনতে হবে তো, তুমি তো শোনার জন্যে ব্যস্ত। পাখির হাতটা চেপে ধরে বলে শান। শান আবার বলতে শুরু করে, নীরা আর আমার সম্পর্কটা অনেক বেশিই ভালো চলছিল। লং ড্রাইভে যাওয়া, স্ট্রিট ফুড আর 10-5 টাকা খরচ করা এসবই ছিল আমাদের প্ল্যানিং। আস্তে আস্তে আমার 5ম বর্ষের দিন ঘনিয়ে আসছিল। আর কেমন যেন অজানা ভয় মনে জেঁকে বসল। কলেজ ছেড়ে যেতে হবে ইন্টার্নির জন্যে। নীরাকে ছেড়ে থাকতে হবে। এসব ভয় পেতাম খুব। কিন্তু দিনে দিনে নীরার আচরণে অনেক পরিবর্তন চলে আসে। তার আর স্ট্রিটের 10-5 টাকার ফুডাক পোষায় না, লং ড্রাইভে বাইকে না, কারে যেতে চায়। আমি অবশ্য ব্যাপারগুলো তেমন আমলে নিতাম না, কারণ ওকে 5 স্টার হোটেলে খাওয়ানো, কারে লং ড্রাইভ যাওয়া, দামি দামি পোশাক, কসমেটিক্স দেয়া আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। তো বাবাকে বলে নতুন একটা গাড়ি নিলাম। বাবা আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখত না। কথামতো বাজারের নতুন মডেলের কার কিনে দিল। মন্দ না, সব মিলিয়ে ভালোই চলছিল। চোখের পলকে আমার ফাইনাল এক্সাম এসে এলো। আর নীরার 2য় বর্ষ। পরীক্ষা দিলাম এবার, আর রেজাল্টের হেরফের হলো না। অনেক ভালো ফলাফলে মেডিকেল ফাইনালে পাশ করলাম। সময় এবার কলেজ ছাড়ার, ইন্টার্নি দিয়ে প্রফেশনে ঢোকার। মন না চাইলেও কলেজ ছাড়তে হলো। কলেজে থাকাকালীন নীরার সমস্ত আপডেট সংগ্রহের জন্যে ওরই ব্যাচের 2জন ভালো ছেলেকে ঠিক করলাম, যাতে নীরার কোনোরকম কোনো অসুবিধা না হয়। এদিকে আমার ইন্টার্নশিপ চলছিল কোনো বান্দরবনের কোনো এক প্রত্যন্ত হাসপাতালে। দিনে দিনে বুঝতে পারি নীরার সাথে আমার অদৃশ্য এক দূরত্বের তৈরি হচ্ছে। আমার সারাদিনের ইন্টার্ন শেষ করে ওকে একটু ফোন করলে বিজি দেখাতো। নেটওয়ার্কের সমস্যায় পাহাড়ের চূড়ায় বসে ফোন দিতাম ওকে, কিন্তু বিজি পেতাম।
ওই ছেলে দুটোর থেকে খোঁজ নিয়ে জানতে পারি নীরা কোনো এক সিনিয়রের সাথে ইদানিং বেশি মিশতেছে। ব্যাপারটা আমার মোটেও ভালো লাগলো না, ইন্টার্ন ছেড়ে আসতে মন চাইছিল। বাধ্য হয়ে ওকে বিয়ের জন্যে বললাম, কিন্তু ও টোটালি নাকচ করে বলল, শান আমি ডাক্তার হতে চাই, আমার গরিব বাবা মায়ের মুখটা উজ্জ্বল করতে চাই, তুমি যেমন নিজের পায়ে দাঁড়িয়েছ আমিও তেমনটা চাই, তারপর না হয় বিয়ের ব্যাপারে আগাব। আমিও আর জোর করিনি নীরাকে, কারণ ওকে ডাক্তার বানাবো বলেই ওর বাড়ি থেকে রিস্ক নিয়ে এনেছিলাম। এভাবে দিন যত যাচ্ছিল নীরার আচরণ ততই বাড়ছিল। দামি দামি জামা কাপড়ের কথা বলতো আমায়। যখন বলতাম কে দিয়েছে, তখন বলতো ওর নাকি কোনো বান্ধবী অনেক বড়লোক সে দিয়েছে। ওর দামি জুতা, ব্যাগ, জামা কাপড় বা বিলাসবহুল জীবন যাপন আমায় ভাবনায় ফেলে। প্রশ্ন করেও মঞ্জুত কোনো জবাব পেতাম না। কেটে গেল 1 বছর। আমি ইন্টার্নশিপ শেষ করলাম ভালো রেজাল্ট নিয়ে। ততদিনে নীরা আর আগের নীরা নেই, কেমন যেন খাপোছাড়া স্বভাবের হয়ে গেল। তবে ডাইরেক্ট বলতো না যে ও ব্রেকআপ চায়। ডিপ্রেশনে আমি দিন কাটানো শুরু করলাম। নিজেকে ধাতস্থ করলাম পেশায় নিযুক্ত হওয়ার জন্যে। হয়েও গেলাম, তবুও ডিপ্রেশন কাটল না। এদিকে নীরাকে অঢেল টাকা পয়সা ঢালতে শুরু করলাম, তবুও দিন শেষে নীরার মন পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াল। এর মাঝে ঘটল আরেক বিপত্তি। ছোট কাকার একটাই মাত্র ছেলে ছিল, রনি। তাই টিনাকে নিজের সন্তানের থেকে কম কিছু দেখত না কাকি, বরং রনির থেকে অনেক আদর করত। আমরা ঢাকায় সেটেল হওয়ার পর অনেক ডাকেছিলাম কিন্তু টিনা আসেনি। কলেজে পড়াকালীন নাকি ডাহভিডাহ নামের খ্রিস্টান ধর্মীয় আমেরিকান ছেলের সাথে প্রেম হয় টিনার। কোনোভাবে ব্যাপারটা কাকার কানে আসতেই কাকা এক কথায় নাকচ করে দেয়। বাধ্য হয়ে টিনা আর ডাহভিডাহ গোপনে বিয়ে করে নেয়। কাকা আমাদের এসব কিছুই জানায়নি, লজ্জায়। পরবর্তীতে টিনা যখন 6 মাসের প্রেগন্যান্ট তখন ব্যাপারটা ডাহভিডার পরিবারে জানালে তারা কোনোভাবেই মানতে চায় না। এরপর ডাহভিডার সহ টিনা আলাদা সংসার পাতে। টিনা যেদিন লেবার পেইনে হসপিটালে কাতরায় সেদিন ডাহভিডার ডাহুটিরত ছিল একটা ফুডা ফ্যাক্টরিতে। আগুন লেগে 10 জন ওয়ার্কার মারা যায়। তাদের মাঝে ডাহভিডার ছিল একজন। হাসপাতাল থেকে কাকাকে কল করা হলে কাকা গিয়ে টিনার অপারেশনের সমস্ত ব্যবস্থা করেন। কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্যেই সেই বাচ্চার এপিলেপসি রোগ হয়। ফুটফুটি কন্যা সন্তান জন্ম দেয় আমাদের টিনা। আর সেই সন্তান আর কেউই না, আমাদের ইনাহ পাখি। বলেই থেমে যায় শান। পাখিকে প্রশ্ন করে, ইনাহকে কি আর 5টা দেশীয় বাচ্চার মতো মনে হয়? পাখি বিড়বিড় করে বলে, প্রথম দিন তো বিদেশির বাচ্চাই মনে হয়েছিল। শান মুচকি হেসে বলে, হ্যাঁ। তারপর কি হলো? তারপর আর কি? ব্যাপারটা কাকা কোনোভাবেই মানতে পারলেন না। বাধ্য হয়ে সমস্ত ঘটনা আমাদের খুলে বললেন। আর টিনাকে এককালীন দেশে আমাদের কাছে পাঠালেন সদ্য জন্মানো সন্তান সহ। বাবাও কোনোভাবে ইনাহকে মানতে পারলেন না। বলতেন খ্রিস্টানের বিদেশি বাচ্চার কোনোটাই আমি দিব না। অনেক করে আমি বাবাকে সবটা বোঝালে সব বুঝে বাবা টিনাকে বাড়িতে রাখে, তবে টিনার সাথে কোনো যোগাযোগ রাখে না। এক বাড়িতে থেকেও দুজনার মাঝে দেয়াল উঠে যায়, যেটা আমি চাইলেও ভাঙতে পারছিলাম না। টিনাকে দেখাশোনা করার জন্যে পার্মানেন্ট একজন লোক লাগত, কিন্তু সেরকম কাউকেই পেলাম না। অগত্যা শর্মিলা বেগম নিজের কাছে নিয়ে গেলেন টিনাকে। ওহহ, হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি। আমরা ঢাকায় শিফট হওয়ার কয়েক মাস পর শর্মিলা বেগম তার সো-কল্ড হাজব্যান্ডা সহ আমাদের পাশের এলাকায় চলে আসে। আর বাবার বেশিরভাগ সময় শহরের বাহিরে থাকার কারণ মূলত এটাই ছিল।
ইনার যখন 6 মাস বয়স তখন আমি এক প্রকার জোর করে ওকে আমার কাছে আনি। টিনার কিছু শারীরিক প্রবলেম ছিল যা দিনকে বেড়েই চলছিল। আমি রাহেলা চাচি সমেত ইনার দেখাশোনা শুরু করি। মাঝে মাঝে ওই বাড়িতেও গিয়ে থাকত টিনা। কিছুদিন পর বুঝতে পারি টিনা বাবাকে আর পছন্দ করছেন না। আমায় বারবার বলতো আমি যেন মায়ের সাথে যোগাযোগ করি, কিন্তু আমি করিনি। কারণ টিনা জানে না আমি জানি উনি কতটা জঘন্য মানুষ। টিনার বাবাকে এতটা ঘৃণা করার কারণ বুঝতে পারছিলাম না। বাবা বাধ্য হয়ে আলাদা বাড়ি কিনে নেয় আর সেখানেই থাকতে শুরু করে, আমাদেরকে এ বাড়ি ছেড়ে দিয়ে। টিনাকে আমরা কেউ টু শব্দটি করতাম না, কারণ টিনার হার্টে জন্মগত সমস্যা ছিল। এতসবের মাঝে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। ফলে নীরার সাথে দৈনিক 1 থেকে 2 বার কথা বলার সুযোগ হতো। তাতেও নীরার ইচ্ছে থাকত না কথা বলার। পড়াশোনার অজুহাতে আমায় এড়িয়ে চলত। এভাবেই কেটে যাচ্ছিল সময়। আর দিনে দিনে টিনার শরীরের অবনতি হচ্ছিল। এক পর্যায়ে ইনাহ যখন 18 মাসের বাচ্চা, তখন দুনিয়ার মায়া ত্যাগ করে ইনাহকে এতিম করে চলে যায় টিনা। নিজেকে এত বেশি একা মনে হলো বলার বাহিরে। নীরার হাতে পায়ে ধরে একটু সময় ভিক্ষে চাইতাম, কিন্তু নীরার অন্তর গলত না। সেদিন রাহেলা চাচি ইনাহকে ও বাড়ি নিয়ে যায়, আর আমিও সুযোগটাকে কাজে লাগালাম। সময় বের করে নীরাকে নিয়ে গেলাম লং ড্রাইভে ঢাকার অদূরে, শুধু এটা জানতে যে ও কি চায়। ও সোজাসুজি বলেছিল আমি তোমাকেই চাই শান। আর তো মাত্র একটা ইয়ার, তারপর ইন্টার্ন, তারপর প্রফেশন। আমি না হয় প্রফেশনে ঢোকার আগেই বিয়েটা সেরে ফেলব। হ্যাপি। সেদিন কি যে খুশি হয়েছিলাম বলার মতো না। খুশিতে গাড়ির স্পিড বাড়িয়ে ফিরে আসছি বাড়ির পথে। হঠাৎ কিভাবে যেন গাড়ি ব্রেক ফেল করল। গাড়ির গতিবিধি বুঝে নীরার পাশের দরজাটা খুলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় ওকে ধাক্কা মেরে ফেলি। তৎক্ষণাৎ আমি আমার পাশের দরজা খুলে লাফ দেওয়ার আগেই বড় একটা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ি সমেত পড়ে গেলাম রাস্তার ভাঙ্গা খাদে। ছোটখাটো না, বেশ বড় অ্যাক্সিডেন্ট হয়, আর অপারেশনটাও বেশ ক্রিটিক্যাল হয়। জ্ঞান ফিরে বুঝতে পারি আমি হসপিটালের বেডে শোয়া। পাশেই বাবা, রাহেলা চাচি আর আব্দুল্লার চাচা, কোলে ইনাহ। চারপাশে তাকিয়ে বলেছিলাম নীরা কোথায় বাবা? বাবা তখন সবে প্রথম আমার মুখে নীরার নাম শোনে। বেশ থমকে গিয়ে বলেছিল একটা মেয়ে নাকি তোমায় হসপিটালে আনে আর তারপর আমাদের খবর দেয়া হয়। কিন্তু মেয়েটার আর কোনো খোঁজ তো পাইনি আমি। বেশ চিন্তায় পড়ে যাই। দ্রুত বাবার থেকে ফোন নিয়ে কল করি নীরার কাছে। ফোন বন্ধ। হোস্টেলের দায়িত্বে থাকা স্যারের কাছে ফোন করলে স্যার জানায় নীরা নাকি কালকে বন্ধুরা মিলে সাজেক ঘুরতে যায়। মাথা চক্কর দিয়ে ওঠে আমার। আমায় এত অসুস্থ রেখে নীরা কি করে সাজেকে যেতে পারল? আর এত টাকাই বা কে দিল? এসব ভাবতে ভাবতে পুরো দিন চলে গেল, তবু নীরার কোনো খোঁজ হল না। 7 দিন পর হসপিটাল থেকে রিলিজ হলে আমি বাড়ি চলে আসি। রাহেলা চাচি প্রত্যেকটা সময় আমার সাথে ছিল। তার সহযোগিতায় সম্পূর্ণভাবে সুস্থ হতে পুরো একটা মাস কেটে যায় আমার। আর এই 1 মাসে অনেক কিছুই পাল্টে যায়। আমার অসুস্থতার মাঝে নীরা আমায় দেখতে এসেছিল বাড়িতে। সেদিন বাবা এ বাড়িতে ছিল। ওই দিন প্রথম বাবার সাথে নীরার দেখা হয়। তারপর কারণে অকারণে নীরা আমার বাড়ি আসত। আমি অবশ্য অবাক হতাম, আবার পরক্ষণে খুশি হতাম এটা ভেবে যে নীরা আগের মতো ভালোবাসছে আমায়। সত্যি বলতে এর পিছনে যে নীরার ঘৃণ্য একটা কামনা লুকিয়েছিল তা আমার অজানা ছিল। সুস্থ হবার পর আমি আবারও হসপিটালে জয়েন করি। দিনগুলো মোটামুটি ভালোই চলছিল। নীরার ব্যাপারে সবটা জানাইলাম বাবাকে।
বাবারও নীরাকে বেশ পছন্দ হল। রইল বাকি বিয়ের কথা। সেটা নীরার ইন্টার্নির পর ঠিক হল। খুব খুশি আমি। একদিন চেম্বারে রোগী দেখছি, বাবা আমায় কল করলেন। রিসিভ করতেই বাবার আহাজারি শুনতে পেলাম। বুকের ভিতরটা ধক করে উঠল। কারণ প্রথমবার মা চলে যাবার পর এভাবে আহাজারি করেছিল বাবা, আর সেদিন দ্বিতীয়বার। ছুটে গেলাম বাবার নতুন বাড়িতে। সদর দরজা পেরিয়ে বাড়িতে ঢুকতেই পুরো শরীরে ঝিমঝিম করা শুরু করল। বউয়ের সাজে বাবার পাশে দাঁড়িয়ে আছে নীরা। নিজেকে সামান্য ধাতস্থ করে হাসি টেনুর নীরাকে বললাম, বউ সেজেছ যে, কারণ কি? নীরা স্বাভাবিকভাবেই জবাব দিয়েছিল, বউ হয়েছি বলেই তো বউ সেজেছি। ওর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছিল না। পরে পাশে দাঁড়ানো বাবাকে বললাম, বাবা এসব কি? ও বউ সেজে এ বাড়িতে কেন? পাশ থেকে নীরা জবাব দিল, এত ভনিতার কিছুই নেই শান। আমি আর নাটক করতে পারছি না। আমি আর তোমার বাবা আইমিন আহমেদ সদিচ্ছায় বিয়ে করেছি। নীরার কথায় চোখের সামনে আমার অন্ধকার ভবিষ্যৎ ছাড়া কিছুই দেখছিলাম না। দ্বিতীয়বারের মতো কলিজা ক্ষতবিক্ষত হয়ে গেল। কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না এসব কিছু। বাবার সামনে গিয়ে বললাম, নীরা এসব কি বলছে বাবা? ও কি পাগল হয়েছে? বাবা আমায় আশ্বস্ত করে বলেছিল, তোমায় সবটা বলছি শান। একটু শান্ত হও। আমাদের দুজনের কথার মাঝে নীরা বলে উঠল, এত বলাবলির কি আছে? সন্তান প্রদানে অক্ষম একজন মানুষের সাথে আমি কি করে সারা জীবন কাটাবো? আর ওর আছেই বাকি শুধু বাড়িটা, দুটো গাড়ি, আর আছে একটা চাকরি। এসবে কোনোদিনও আমি সুখে থাকতে পারবো না। একই দিনে পরপর এতগুলো শোকদাহ নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। শরীরটাও অনেক বেশি ফুরবল ছিল। প্রেশার বেড়ে গেল শরীরের, বেশ বুঝতে পারলাম। চোখ দুটো বন্ধ হতেই আর কিছু মনে নেই। চোখ খুলে তাকালাম যখন, তখন বুঝে গেছি এটা হসপিটাল। অথচ আমার পাশে একটা জনপ্রাণীও নেই। নিজেকে এত বেশি পরিমাণ একা লাগল। হুহুস্বরে কেঁদে ফেলেছিলাম সেদিন। কিছুতেই মানতে পারছিলাম না নীরা এমন একটা কাজ করবে, তাও আমারই বাবার সাথে। ছেলে মানুষের কাঁদতে নেই, তাই চুপ করে গেলাম। তবে মনকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। কিছুক্ষণ পর বাবা এসে পাশে বসলেন। মুখ ফিরিয়ে নিলাম। আমার হাতটা দুহাতের মুঠোয় ভরে বললেন, আমার কিছু করার ছিল না বাবা। আমি তোমার বাবা হয়ে এত বড় কাজটা করতে চাইনি। নীরা সকালবেলা ফোন করে আমায় ডাক নিল। ওর নাকি কি দরকার আছে। পরে সেখানে আমায় আটকে হাত পা বেঁধে বিয়েতে বাধ্য করে। নইলে নাকি রেপ কেসে আমায় ফাঁসাবে, আর তোমাকেও মেরে ফেলবে। তোমার কথা বলাতে আমি আর না করতে পারিনি। বাধ্য হয়েই নীরাকে বিয়ে করি। আমার কোনো দোষ নেই বাবা, বিশ্বাস করো। বলেই বাবা নিজের কান্না সংবরণ করলেন। আমি জানি আমার বাবা কখনোই আমার সাথে ইচ্ছা করে এমন ঘৃণ্য কাজ করবেন না। নীরা যে অর্থ সম্পদের লোভে এমন কাজ বাবাকে দিয়ে করিয়েছিল তা আমি বেশ বুঝতে পেরেছিলাম। পাথরের মতো শক্ত হয়ে গেল আমার মন। স্বাভাবিকভাবেই বাবাকে বললাম, আমার অপারেশনের ডিটেইলস বলো। তখন বাবার জবাবে, জীবনে বেঁচে থাকার আর কোনো আশাই খুঁজে পেলাম না। কার অ্যাক্সিডেন্টের অপারেশনের সাথে সাথে আমি চিরতরে হারিয়ে ফেলি বাবা হওয়ার সক্ষমতা, যেটাকে বলা হয় ইমিউনোলজিক ইনফার্টিলিটি। রাতে বাড়ি ফিরলাম নেশাগ্রস্ত হয়ে। সিদ্ধান্ত ফাইনাল করলাম পৃথিবী ছাড়ব। কারণ নীরার দেয়া আঘাতটা কিছুতেই মানতে পারছিলাম না। টলমলে পায়ে সিঁড়িতে পা রাখতে ইনাল দৌড়ে এসে পা জড়িয়ে নেয়। মাথা তুলে কোলে নিতে ইশারা করে। মাথা নিচু কর, ওকে কোলে তুলে নিতেই ইনাল গলা জড়িয়ে নেয়। চোখ বন্ধ করে বেঁচে থাকার অবলম্বন খুঁজে নিলাম। এবারও আমার সুইসাইড আক্রা হলো না।
তবে নিজেকে পুরোদমেই পরিবর্তন করলাম, ঠিক এমন ভাবে যাতে কেউই আর ভাঙতে না পারে। মেয়েদের উপর থেকে পুরোটাই বিশ্বাস নষ্ট হলো আমার। এবারও মজার ব্যাপার কি জানো পাখি? প্রশ্ন করে শান। শানের বিষাক্ত অতীতের নীল জলে ডাবে যায় পাখি। গায়ে কাটা দিয়ে ওঠে। ভাবতেই গলা শুকিয়ে আসে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। শানের ডাক সম্বিত ফিরে বলে, কি হহ? নীরারও ঠোঁটের নিচে সেই স্থানে একটা কালো তিল ছিল। সেটাই ছিল আমার দুর্বলতা। কারণ কোথাও না কোথাও মাকে ভালোবাসার অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠত। সেই অনুভূতি থেকেই নীরার ওই তিলের প্রতি ভালোলাগা কাজ করত। কিন্তু যখন নীরাও মায়ের মতো সেই কাজটাই করল তখন ধরেই নিলাম নারীরা জঘন্য, আর এইখানে তিল যাদের তারা আরও জঘন্য। আপনার বাবা এখন কোথায়? খুব ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করে পাখি। হতাশাভঞ্জক হাসি দিয়ে শান বলে, বিয়ের 7 মাস পর বাবার হার্টে অ্যাটাক আসে। ব্লক ধরা পড়ে 4টা। ইমিডিয়েট বাইপাস করতে হয়। আইসিইউ রুমে মুমূর্ষু অবস্থায় আমায় কাছে ডাক বলেছিল আমি যেন কোনোদিন শর্মিলা বেগমকে ক্ষমা না করি। বাবার কষ্টটা আমি বুঝতাম। জানতাম মায়ের শোকে শোকে বাবার আজ এ অবস্থা। সে বারের মতো সুস্থ হয় বাবা। আমিও সবটা বুকের মাঝে চেপে রেখে দিন কাটাচ্ছি ইনাহকে নিয়ে। ধীরে ধীরে বেড়ে উঠছে আমার ইনাহ। হঠাৎ একদিন নীরা ফোন করে বলল বাবা নাকি নেই। দুনিয়ার সবথেকে এতিম মনে হলো নিজেকে। কারণ বাবা ছাড়া আমার কেউ ছিল না। পরে জানতে পারি এই বাড়ি, গাড়ি ব্যতীত বাবার স্থাবর ও স্থাবর সকল সম্পদের মালিক হিসেবে নীরার নাম দলিলে উল্লেখ্য। বুঝতে অসুবিধা হয় না, নীরা জোর করে সবটা লিখিয়ে নিয়েছে। আমার বরাবরই টাকা পয়সা, সহায় সম্পদের প্রতি কোনো লোভ ছিল না। তাই কোনো প্রকার দাবি ব্যতীতই সবটা ছেড়ে দিয়েছি নীরাকে। তাতেও যদি সে খুশি থাকে। থেমে যায় শান। দীর্ঘশ্বাসগুলো বুকের কাছে জমা হয় দল বেঁধে। সেগুলাকে মুক্ত করে দিয়ে শান্তস্বরে শান বলে, এই তো। আর কি? এই আমার জীবন। এবার বলো পাখি, এই নোংরা অতীত আর আমার অক্ষমতা নিয়ে কি করে আমার জীবনে তোমায় জড়াই বলো? স্বগতোক্তি করে শান বলে, আমি কোনোদিনও তোমায় মা হওয়ার মতো সুখানুভূতি দান করতে পারব না পাখি। এতক্ষণের জমানো কান্নাগুলো বাঁধ ভেঙ্গে যায় যেন। নিঃশব্দে কেঁদে চলে পাখি। শান দুহাতে চোখ মুছিয়ে বলে, জীবন নাটকের থেকেও নাটকীয় জান আমার। শানের কথা শেষ হতেই গলা জড়িয়ে কেঁদে ফেলে পাখি। আমি নীরা না, কান্নাজড়ানো কণ্ঠে বলে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে শান বলে, জানি তো। আমাদের ইনাহ আছে ডাক্তার সাহেব। শান চোখ বন্ধ করে দুফোঁটা অস্ত্র বিসর্জন করে বলে, আমায় ছেড়ে যেও না কখনো। সব বিচ্ছেদ মানতে পারলেও তোমারটা পারব না। সকালবেলা পাখির কলকাকলিতে ঘুম ভেঙে যায় পাখিরম গতকাল ছাদ থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। তবুও সবার আগে ঘুম ভাঙ্গে তার। হয়তো জীবনে নতুন এক সকাল তৈরি হবে বলেই। সকাল সকাল ইনাহকে ডাক শান্ত কণ্ঠে। নড়েচড়ে ছোট্ট কোলবালিশটা দুহাতে চেপে আবার পাশ ফিরে ঘুমায় ইনাহ। মুখে হাসির রেশ অথচ উঠছে না। পাখি ঢের বুঝতে পারে ইনাহ জেগে আছে। তাই আস্তে করে কাতুকুতু দিতেই হাসতে হাসতে উঠে বসে পড়ে ইনাহ। মিছে বিরক্তি দেখিয়ে বলে, এত সকাল সকাল কেন ডাকলে মুনসাইন? আর একটু ঘুমাই না? উহু আর না। তাড়াতাড়ি উঠো। হোমওয়ার্ক আছে অনেকগুলো। আর আজ সব রান্না আমি করে রেখে তবেই স্কুলে যাব, তারা দিয়ে বিছানার চাদর ঠিক করতে করতে বলে পাখি। ইনাহ অগত্যা চোখ কচলে চলে যায় ওয়াশরুমের দিকে। পাখি বিছানা ঠিক করে, ঘর গুছিয়ে রান্নাঘরে চলে যায়। রাহেলা তখনও ওঠেনি। উঠবেই বা কি করে, তখন তো মাত্রই আলো ফুটেছে।
পাখি তড়িঘড়ি করে সবার জন্যে টুকটাক সকালের নাস্তার জন্যে ডাহ চুলোয় দেয়। হাতের কয়টা কাজ এগিয়ে নেয়। এরপর ফ্রেশ হতে উপরে চলে যায়। শান এত সকালবেলা নাস্তা খায় না। উঠেছেও কিনা তাও জানে না পাখি। ইনা পড়তে বসেছে হাত মুখ ধুয়ে। সামনে হালকা কিছু খাবার আর পানির গ্লাস রেখে পাখি কপট শাসিয়ে বলে, একদম দুষ্টুমি না ওকে? হোমওয়ার্ক করবার সাথে খাবারগুলো শেষ করবা। মাথা নেড়ে ঠোঁট উল্টিয়ে জবাব দেয় ইনা। শানের জন্যে কড়া করে একটা কফি রেডা করে উপরে চলে যায় পাখি। দরজার সামনে দাঁড়াতে কেমন যেন আলাদা একটা অনুভূতির জন্ম নেয়। অথচ কতবার এ ঘরে এসেছে সে, কতবার এ করিডাহারে হেঁটেছে। ঠোঁটের লাজুক হাসিটা ম্লান হয়ে যায় শানের অতীত ভাবলেই। সাথে সাথে শক্ত হয়ে আসে চোখ মুখ। নিজের সাথেই বিড়বিড় করে ওঠে, তোর এখন একটাই কাজ পাখি, ভালোবাসার ওই মানুষটাকে ভালো রাখা। তাকে তার অতীতের কালো আধার থেকে টেনে হিচড়ে বের করে আনা। বুকের কাছে ঘন ঘন কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে পাখি দরজাটা ঠেলে ভিতরে ঢোকে। দরজায় ক্যাচ করে দুটো আওয়াজ হয়। পাখি সন্তর্পণে দরজাটা ধরতেই আওয়াজটা থেমে যায়। সামনে তাকিয়ে দেখে ভাঁজ করা পা দুটার হাঁটুর কাছে খুব সুন্দর করে হাত দুটো গুজে দিয়ে ঘুমাচ্ছে শান। থমকে যায় পাখির চোখ। বুকের ভেতর অজানা হাওয়া বয়ে যায়। ধোয়া ওঠা গরম কফির মগটা সাইডার টেবিলে রেখে শানের দিকে তাকায় পাখি। কি যে মায়াময় ও মুখ! চোখের পলক ফেলা দায় হয়ে ওঠে। শানের মুখের সামনে মেঝেতে বসে পড়ে পাখি। দুহাত বিছানার উপর এলিয়ে তাতে মাথা এলিয়ে দেয়। অপলক চেয়ে থাকে ঘুমন্ত একটা মানব মূর্তির দিকে। ঘুমালে প্রতিটা মানুষকেই নিষ্পাপ লাগে, ছোট বাচ্চার মতো মনে হয়। শানকে একটু বেশিই বাচ্চা লাগছে যেন। নাক দিয়ে বের হওয়া ভারী নিঃশ্বাসটা আছড়ে পড়ছে পাখির কপালের কাছে। শানকে দেখলেই কেন যেন পাখির বর্ডারটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করে। এখন তো ঘুমন্ত এই সুযোগ কি করে হাতছাড়া করে। ঠোঁটে মুচকি হেসে কপালের উপর নেমে আসা চুলগুলো সরিয়ে দেয় পাখি। বাঁ হাতের 5 আঙ্গুলে আলতো করে ছুঁয়ে দেয় শানের গাল। নাকের ডাহাটা আস্তে করে টিপে ধরতেই সামান্য নড়ে ওঠে শান। হাত সরিয়ে নেয় পাখি। ঠোঁট টিপে হেসে আবার চেপে ধরে নাকটা। ভ্রুজোড়া কিঞ্চিত কুঞ্চিত হয়ে আসে শানের। সামান্য শব্দ করে হেসেই হাতের স্পর্শ চলে যায় শানের নাক আর ঠোঁটের মধ্যবর্তী নিচু সরু জায়গাটার উপর। হেসে দেয় পাখি। মুহূর্তে চোখ খোলে শান। হাতটা ধরে ফেলে আলতো হাতে। মুচকি হেসে পাখির দিকে তাকাতেই চোখ সরিয়ে নেয় সে। কোনো কথা নেই দুজনের। পাখির অবনত মস্তকে কাচুমাচু করার বিরল দৃশ্যটা মন্দ লাগছে না শানের। তাই তো সেটা চুপচুপ অবলোকন করছে। নীরবতা ভেঙ্গে পাখি বলে, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঘোরলাগা দৃষ্টিতে চেয়ে সদ্য জেগে ওঠা ঘুম জড়ানো কণ্ঠে শান বলে, কফি খাবো না। চমকিত চোখে পাখি অপ্রস্তুত হয়ে বলে, তাহলে কি খাবেন? চা? দুধ চা না রং চা? ওহহ সরি, আপনি তো ডায়েটে। গ্রিন টি করে দেব? সুগার ছাড়া? এক নাগারে কথাগুলো বলে পাখি শানের জবাবের প্রত্যাশায় চেয়ে থাকে। হাতের আলগা বাঁধনটা আরেকটু শক্ত করে চেপে নিজের কাছে নিয়ে আসে শান। হকচকিয়ে ওঠে পাখি। অপ্রতিভ দৃষ্টিতে লাজুক চোখে চেয়ে বলে, কি করছেন? আমি তো নতুন কিছু টেস্ট করতে চাই। সকালটা এখন থেকে নতুন কিছু দিয়ে শুরু করতে চাই, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে শান। শানের কথার গাঢ়তায় থেমে যায় পাখির শ্বাস নেয়া। বোঝার বাকি থাকে না শান ঠিক কি বোঝাতে চাইল। বুকে ধাক্কা মেরে চলে আসতেই দুহাতে নিজের বুকে চেপে ধরে পাখিকে। ছোট ছোট চোখে ভ্রুজোড়া দুবার উপর নিচ করে শান বলে, কি?
এত ছটফটানি কিসের? হুমম। ডাহনা ভেঙ্গে দেব। এতটাই সহজ? অহমিকায় বলে ওঠে পাখি। দেখবে কি করে ডাহনা ভাঙ্গতে হয়। দুষ্টুমির হাসি ঠোঁটে এলিয়ে বলে শান। আর চোখে তাকিয়ে পাখি বলে, আমার ডাহনা এত কমজোর নয়। ওকে মি। পাখির কথা শেষ হতে না হতেই কথা বলার মতো সুযোগ হারিয়ে ফেলে সে। বুঝতে পারে কথা বলার জন্যে যে ঠোঁট দুটো দরকার, তা এখন বাধা। কিছুক্ষণ চোখ বন্ধ রেখেই শানের বুকে কয়টা কিল বসায় পাখি। শানের তাতে কোনোই পরিবর্তন হয় না। কিছুক্ষণের মাঝে নিজে থেকেই নিস্তেজ হয় পাখি। খুব ধীরে চোখ দুটো খুলে নিজের 1 ইঞ্চি দূরে রাখা প্রজ্জ্বলিত চোখ দুটোর দিকে তাকায়। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না সে। ও চোখের গভীরতা যে বড্ড বেশি। নিজেকে সেখানে নিছকই ভেসে আসা খড়কুটো মনে হয়। চোখ সরাতেই শান পূর্বের ন্যায় আবারও ভ্রু জোড়া নাচায়। ভীষণ লজ্জায় পড়ে যায় পাখি। আবারও ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর। কিন্তু ব্যর্থ হয়ে যায়। দীর্ঘক্ষণ পরে শান ওকে ছেড়ে বলে, এটাকেই বলে ডাহনা ছাটা। মুখে লজ্জার আভা বেশে ওঠে পাখির। গালের লালসে আভাটা দৃষ্টিগোচর হতে সময় নেয় না শানের। আঙ্গুল তাক করে বলে, দেখো গাল দুটো কি লাল হয়েছে তোমার। দেখো দেখো। মনের অজান্তেই গালে হাত চলে যায় পাখির। শান শব্দ করে হেসে বলে, সেদিন রাতে যখন ডাহরাং হয়ে আমায় কিস করলে এমন তো ছিল না। পাখি বেশ বুঝতে পেরেছে এই লোক তাকে লজ্জায় মেরে ফেলবে আজ। উঠে আসতেই আবারও হাতটা ধরে একটা টান দেয় শান। তাল সামলাতে ব্যর্থ হয়ে পড়ে যায় বুকের উপর। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে শান বলে, আই লাভ ইউ। মাথা তুলে তাকায় পাখি। কেমন যেন হারানোর ভয় সে চোখে। আস্থার দৃষ্টিতে চেয়ে পাখি বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি। কোনোদিনও আপনাকে ছেড়ে যাব না। এত ভয় পেতে হবে না। শান নিজের বুকে পাখির মাথাটা চেপে ধরে বলে, প্রতিদিন চা, কফির বদলে সকালে আমি এই সুইটটা চাই। বেহায়া লোক। শান হেসে ফেলে শব্দ করে। সকালে সবার জন্যে নাস্তার জোগাড় করে পাখি। রাহেলা তা দেখে অবাক হয়ে যায়। কপালে হাত দিয়ে বলে, হায় হায় বৌমা। কি করেছ এসব? তোমারে আমি এসব করতে বলেছি একবারও? আমিই করতাম সবটা। তুমি করতে গেছো কেন এত সব? রাহেলার কথায় স্তম্ভিত হয় পাখি। মনে মনে আওড়াতে থাকে, চাচি একটু আগে কি ডাকলো আমায়? বৌমা। কি হলো বৌমা? এখন আবার দাঁড়িয়ে আছো কেন? খাবার বেড়ে দাও। পাখির ভাবনার সুতো ছেড়ে রাহেলার কথায় চকিতে চেয়ে বলে, এক রাতেই বৌমা হলাম তাই না? এত পর করলে? রাহেলা লজ্জিত হয় মনে মনে। নিজের করা দোষের জন্যে ক্ষমা চায় পাখির কাছে। মাথায় হাত বুলিয়ে বলে, তোমার শাশুড়ি মায়ে বাড়িতে থাকলে তোমায় আদর করে বৌমাই ডাকতেন। তার অবর্তমানে আমিই না হয় সে দায়িত্ব পালন করলাম। তোমার কি খারাপ লাগে মা? পাখি এক গাল হেসে রাহেলাকে আশ্বস্ত করে বলে, খারাপ লাগো না। তবে আচ্ছা চাচি আজ একটা কথা বলবে? কথার মোড় ঘুরিয়ে প্রশ্ন করে পাখি। সায় দিয়ে রাহেলা প্রশ্ন করে, কি কথা বলো? ডাক্তার সাহেবের মা কোথায় থাকেন? সবকিছু ছেড়ে আমার ডাক্তার সাহেবকে একা করে কেন চলে গেলেন? পাখির কণ্ঠে শানের জন্যে অধিকারবোধের পুরু স্তর বুঝতে পারে রাহেলা। বুকের কোথাও যেন শান্তির পরশ দোল খেলে যায়। দীর্ঘশ্বাস ছেড়ে রাহেলা জবাব দেয়, কোনো নারী নিজের সাজানো গোছানো সংসার ছেড়ে চলে যেতে চায় না মা। যেতে বাধ্য হয় অনেকেই। আর যারা সদিচ্ছেও চলে যায় তাদের দলের মানুষ আমার ম্যাডাহ নয়। তিনি সবার থেকে আলাদা।
তার তুলনা তিনি নিজেই। পাখির মনে এখন হাজারো প্রশ্নের ছড়াছড়ি। বুঝতে পারছে না কে ঠিক বলছে। যদি সন্দেহ মোতাবেক সেদিনের ওই মহিলাই ডাক্তার সাহেবের মা হন, তাহলে তার ব্যাপারে এত পজিটিভ ধারণা কি করে মনে পুষে রাখতে পারেন রাহেলা চাচি? বা তাকে এত সমীহ করেই বা কেন চলেন? ডাক্তারের মুখে যা শুনলাম তাতে তো উনি সত্যিই ঘৃণার পাত্রী। ভাবনাগুলোকে একপাশে রেখে পাখি আবার প্রশ্ন করে, এত ভালো একজন মা কি করে নিজের সন্তানদের ছাড়তে পারে চাচি? তাও আবার নিজের সুখের জন্যে? রাহেলা বেশ বুঝতে পেরেছে শান নিজের অতীতের ব্যাপারে সবটা বলেছে পাখিকে। ছলছলে চোখ দুটো স্থির করে বলে, মা গো, সবটা জানাবো তোমায়। একটু সময়টা অনুকূলে আসতে দাও। আব্দুল্লাহর চাচা, আব্দুল্লাহর চাচা। ডাকতে ডাকতে নিচে নেমে আসে শান। পাখি রাহেলা দুজনে সেদিকে তাকায়। পাখি খাবার পরিবেশনে মন দেয়। রাহেলা এগিয়ে গিয়ে বলে, তোমার চাচা তো সকালে উঠেই বাজারে গেছে বাবা। গতকাল কিছু বাজার সদাই শেষ হয়ে গেল বলে। স্বগতোক্তি করে বলে, কিছু লাগবে তোমার? আমারে বলো, তোমার চাচা আসার সাথে সাথেই আমি বলে দিবনি। শান চেয়ারটা টেনে বসতে বসতে বলে, তোমারে বলে লাভ নাই চাচি। এটা চাচারেই দরকার। ঠিক আছে আসুক তাহলে। অপেক্ষা করো। ততক্ষণে ইনাহ চলে আসে নিচে। পাখি খাবার দিতে যাবে তখনই শান গম্ভীর কণ্ঠে বলে, তুমিও বসো। আমরা আমাদের টানিয়ে নিতে পারব। পাখি আর চোখে সেদিকে চেয়ে আবার নিজের কাজে মন দেয়। শান ওর হাত টেনে চেয়ারে বসায় জোর করে। রাহেলা সেদিকে চেয়ে ঠোঁট টিপে হেসে দেয়। মাঝখান থেকে ইনাহ মুখে হাত দিয়ে ফিক করে হেসে দেয়। খাওয়ার এক পর্যায়ে শান একটা কান্ডাকড়ে বসে। পাখির মুখের সামনে একটা লোকমা এগিয়ে বলে, হু। লজ্জায় মরিমরি অবস্থা পাখির। রাহেলার দিকে এক নজর, ইনার দিকে এক নজর চেয়ে দেখে নেয় পাখি। দুজনেই হাহয় চেয়ে আছে ওদের দিকে। শানের হাতটা সরিয়ে চাপাসরে বলে, কি করছেন, চাচি দেখছে। রাহেলার কানে কথা ঢোকার সাথে সাথে হাত দিয়ে চোখ ঢেকে বলে, দাদু ভাই আমরা কিছু দেখছি না তাই না? ইনা রাহেলার সাথে তাল মিলিয়ে চোখ ঢেকে বলে, হ্যাঁ দিদা আমরা কিছু দেখছি না তো। এক ফাঁকে পাখি দ্রুত খাবারটা মুখে নিয়ে শানের দিকে তাকায়। ঘোরলাগা চাহনিতে মাথা চক্কর দেয় পাখির। বেশিক্ষণ তাকাতে পারে না শানের দিকে। ইনার কানে মৃদু টেনে বলে, ভারী পাকনা হইছ না। হেসে ওঠে সবাই। এই যে নেও ধরো ধরো তোমাদের বাজার। বাবারে জান বের হয়ে গেল যেন। এত ভিড় এত সকালে। ভাবা যায়, আপনমনে বকবক করতে করতে বাজারের ব্যাগ সমেত বাড়িতে ঢোকে আব্দুল্লাহ। কয়েকদিনের গরমে জনজীবন অতিষ্ঠ যেন। আর বাজারের গরম তো আরও অসহ্য লাগে। ঘেমে নিয়ে একাকার আব্দুল্লাহর শরীর। রাহেলা এগিয়ে গিয়ে বলে, এতক্ষণ সময় লাগালে বাজার করতে? না, ওখানে অ্যাডাহডাহ মারতে গেছিলাম, জানো না? গরমে রাগে মাথার রগ তিরতির করে কাঁপছে আব্দুল্লার। তার মাঝে রাহেলার এমন কথা। শান পাখিকে নিজে হাতে তুলে খাওয়াচ্ছে আর পাখি সুযোগ বুঝে টুপ করে খেয়ে নিচ্ছে। আব্দুল্লাহ আর রাহেলার মিষ্টি তর্ক শুনে শান হেসে বলে, চাচা এদিকে আসো। তোমার পেট খালি, মাথার ছাদটাও খালি তাই রাগ হচ্ছে। পেটে কিছু দাও, ঠান্ডা হও। আর তোমার কাজ আছে, স্বগতোক্তি করে শান। আব্দুল্লাহ ডাহনিংয়ে এগোতে এগোতে বলে, কি কাজ রে বাপ? শান উঠে বেসিনে হাতটা ধুয়ে তোয়ালেতে মুছে বলে, কার্ডার ছাপাও। আগামী পরশুদিনের ইনভাইট করো সকলকে। বেশ স্বাভাবিকভাবে বলে শান। শানের কথায় উপস্থিত সবাই চমকে যায়। সরু চোখে শানের দিকে তাকায় পাখি। রাহেলা এগিয়ে এসে বলে, কিসের কার্ডাহ বাবা?
আমার আর পাখির বিবাহোত্তর অনুষ্ঠানের কার্ডাহে অনুষ্ঠানের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই আমাদের বিয়ের কথা। আব্দুল্লাহ চাচা সকল আত্মীয়স্বজনদের ডাকো। পাশে যে এতিমখানা আছে সেখানকার সবাইকে ডাকো। এক নাগারে কথা বলে পাখির দিকে তাকায় শান। চক্ষুচরক গাছ পাখির। সকালটা যে এতটা সুন্দর হবে ধারণা ছিল না পাখির। চোখের কোণে চিকচিক করা জলটা নজর এড়ায় না শানের। সেদিকে এগিয়ে বৃদ্ধাঙ্গুলে খুব নিংড়িয়ে নেয় সে জল। খানিকক্ষণ পাখির দিকে চেয়ে বলে, আমাদের একা বাঁচার দিন শেষ, একসাথে বাঁচার দিন শুরু। শানের চোখে মুখে তৃপ্তির খুশি ঝলমল করে ওঠে। খুশিতে ইনা হাতে তালি দেয়। সবাই যেন এমন একটা সকালেরই প্রতীক্ষায় ছিল এতদিন। শান উপরে উঠে যেতে যেতে বলে, পাখি আজ স্কুলে গিয়ে সবাইকে ইনভাইট করে এসো। আর তোমার জানের অর্ধেক রাখিকে বলতে ভুলো না। সেদিকে চেয়ে পাখি ঠোঁটের ডাহায় বিড়বিড় করে, রাগী হিটলার। শান আর পাখির বিয়ের কথা শুনে খুশিতে গদগদ হয় রাখি। অসন্তোষের সাথে দুঃখ প্রকাশ করে যে তাদের বিয়ে হয়ে গেছে আগে। এখন বিবাহোত্তর অনুষ্ঠানে যাচ্ছে সে। খুশিটা চেপে গাল ফুলিয়ে বলে, এত বড় কথাটা লুকাতে পারলি আমার থেকে? এখন বাসি বিয়েতে ধেই ধেই করে নাচতে নাচতে যাব না আমি। সেদিনের ঘটনা মনে করে দীর্ঘশ্বাস ছাড়ে পাখি। সব ঘটনা খুলে বলে। রাখি হাসিতে ফেটে পড়ে বলে, যাই হোক, তোর আয়ান ভাই একটা থ্যাঙ্কসের হকদার। বাদ দে সেসব। কাল আসবি কিন্তু। তোকে কাল থেকে চাই আমি ব্যাস। আর স্কুলে ছুটির অ্যাপ্লাই করব আমি। ক্লাস আছে, আসছি এখন। বলেই চলে যেতে রাখি খপ করে হাতটা ধরে বলে, তোকে ছুটি নিয়ে মাথা ঘামাতে হবে না। মাকে সবটা আমি বলবো নে। এতে ফর্মালিটিজ করতে হবে না। বিয়েতে ফোকাস কর। গ্লো কর গ্লো, বুঝলি? রাখির কথাকে উড়িয়ে পাখি বলে, আমার এত গ্লো করা লাগবে না। যে ভালোবাসার সে বাসলেই হল। সকালে বেশ তাড়াতাড়ি উঠে পড়ে পাখি। স্নিগ্ধ একটা সকালের উপস্থিতি মন চাঙ্গা করে তোলে। আজ বাদ কালকে তার বিয়েটা প্রকাশ্যে আসবে। এর থেকে আনন্দের বাকি হতে পারে এই মুহূর্তে। আড়মোড়া ভেঙ্গে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। আজ আর ইনাহকে ডাহনা। বিয়ের জন্যে যে কয়দিনের ছুটির আবেদন করেছে তার সাথে ইনাহও ততদিনের ছুটি নিয়েছে। ঘুমাচ্ছে ঘুমাক। রান্নাঘরের দিকে যেতে যেতে বুঝতে পারে সদর দরজা খোলা। অবাক হয় পাখি। এত সকালে কি উঠেছে? ভাবতেই হৃদয়ে ভাঁজ পড়ে যায়। এগিয়ে যায় দরজার দিকে। শান দুজন ছেলেসহ ফোন কানে হুড়মুড় করে এদিকে আসে। হাতে হরেক রকমের ফুল। একটু পর গাড়ির শব্দে মাথা উঁচিয়ে পাখি দেখার চেষ্টা করে। গাড়িটা এসে থেমে যায় বাড়ির আঙ্গিনায়। পাখি বুঝতে পারছে না শান এত সকালে কি ওতো করছে। সদর দরজার কাছে এসে পাখিকে চোখে পড়ে শানের। ফোনটা কানে রেখেই বলে, এখানে কি? ভিতরে যাও। পাখি কিছু বলতে যাবে তার আগেই ওকে পাশ কাটিয়ে চলে যায় শান। বুঝতে পারছে না বিয়ে কাল অথচ আজ এত সকালে এসব করছে শান। ফিরে এসে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কপট ধমকে বলে, এখানে দাঁড়িয়ে ওনাদের দেখে কি চক্ষু শীতল করা হচ্ছে? আগত লোকদের ইশারা করে শান। পাখি অবাক হয়ে যায় শানের এমন তেরছা কথায়। রাগ দেখিয়ে হনহন করে রান্নাঘরে চলে যায়। শান সেদিকে চেয়ে মুচকি হেসে আবারও লোকগুলোকে তাড়া দেয়। তাড়াতাড়ি হাত চালাও, সময় কম। রান্নাঘর থেকে মাথা বের করে বারবার ড্রয়িং রুমে দেখছে পাখি। একটু পর বুঝতে পারে লোকগুলো বাড়ি সাজাতেই এসেছে। একে একে বাড়ির প্রতিটা দেয়াল, সিঁড়ি সব তাজা ফুলে ভরে ওঠে। চোখ বন্ধ করে প্রাণ ভরে ফুলের সুবাস নেয় পাখি। কিছুক্ষণ পর বাহিরে তাকাতেই শানের সাথে ধাক্কা লাগে।
কখন এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। একটু সরতেই হাত চেপে ধরে শান। আমায় খুঁজছিলে বুঝি? বয়ে গেছে। সত্যি? একদম, বলেই পাখি রান্নায় মনোযোগ দেয়। পিছন থেকে দুটো শক্ত হাত পেটের কাছে অনুভব করে। শিউরে ওঠে সারা শরীর। কেমন অস্বস্তি হচ্ছে পাখির। নিঃশ্বাসটা আটকে আটকে আসছে যেন। শানকে সরাতে চেয়েও পারছে না। কাঁধের উপর থুতনিটা আলতো করে রেখে শান বলে, খারাপ লাগছে? কি উত্তর দেয়া উচিত পাখির জানা নেই। তবে এটুকু বুঝেছে এখন শান না ছাড়লে দম আটকে মরে যাবে সে। স্পর্শের গতি আরও গাঢ় হতেই পাখি সরে যায়। লজ্জায় নজর এদিক সেদিকে করে বলে, কি হচ্ছে এগুলো? কেউ দেখে ফেলবে। বাড়ির কেউ ওঠেনি এখনো। আর বাহিরের কারো সাহস হবে না তোমার ধারে কাছে আসার। তাই কারো দেখার। একদম না, এগোবেন না একদম, শানকে থামিয়ে বলে পাখি। গরম খুন্তিটা উঁচু করে ধরে বলে, এ তো বেহায়া কেন আপনি? আগে তো এমন ছিলেন না। শান হেসে ফেলে পাখির অবস্থা দেখে। এক হাত কোমরে আরেক হাতে কপাল স্লাইডার করতে করতে বলে, তোমার কি মনে হয় আমি আগে ভালো ছিলাম? মানে? ভ্রুকুচকে প্রশ্ন করে পাখি। শান হাত বাড়িয়ে নিজের কাছে এনে আবার জড়িয়ে নেয় পিছন থেকে। কাঁধে মুখ ঠেকিয়ে বলে, তোমার কপাল, কপল, কাঁধ এসবকে জিজ্ঞাসা করে দেখো তো এরা আমার স্পর্শ চেনে কিনা। চোখ কপালে উঠে যায় পাখির। ভাবতেও পারছে না শান এত দূর। আপনি কবে কবে এসব করেছেন? তা তোমার না জানলেও চলবে। বলেই কাঁধে ঠোঁটের উষ্ণ স্পর্শ দেয় শান। হাতের খুন্তি পড়ে যায় পাখির। মেঝেতে সেটার ঝনঝন আওয়াজ উঠতেই শান ঠোঁট প্রশস্ত করে হেসে বলে, ঘুমালে তো আর মানুষ থাকো না। খুন্তিটা তুলে হাতে ধরাতে ধরাতে বলে, ঘরে মেহেদির ডাহরেস রাখা আছে। পরে নিয়ে তাড়াতাড়ি নিচে আসো। মেহেদি ফাংশন শেষ করো। হেসে উল্টো পথে পা বাড়াতেই পাখি ডাহ। শুনুন। কি? বললেন না তো। কবে কবে, মিনমিন করে বলে পাখি। আর একটু এগিয়ে এসে শান বলে, কাল রাতে বলবো। তৈরি থেকো। শানের যাওয়ার দিকে হা করে চেয়ে থাকে পাখি। তার মাথায় খেলছে না এসব তিনি কবে করেছেন। কপাল চাপড়ে নিজের ঘুমকে দোষারোপ করছেন বারবার। হঠাৎ মাথায় হলো মেহেদির ডাহরেসের কথা। তার মানে উনি এসবেরও আয়োজন করেছেন। অবাক হয়ে ভাবতে থাকে পাখি। একটু পরে বাড়িতে আসে রাখি। পাখির কথা মতো আগের দিনই বেশ তাড়াতাড়ি চলে আসে সে। সবাই সকালের নাস্তা সেরে সবে মাত্র উঠতে যাবে তখন আগমন ঘটে দুজন মেয়ের। শানকে দেখে সালাম দিলেন। মুচকি হেসে শান পাখির দিকে ইশারা করলেন। মানে বুঝিয়ে দিলেন উনিই ব্রাইডা। পাখি ভ্রুকুচকে সেদিকে চেয়ে আছে। মেয়ে দুটো স্বভাবসুলভ হাসি ঠোঁটে রেখে বলেন, ম্যাম এবার কি মেহেদির কাজ শুরু করব? আরেক দফা অবাক হয়ে যায় সে। ভাবতেও পারছে না শান পার্লার থেকে মেহেদির জন্যে লোক আনিয়েছেন। হা করে চেয়ে থাকে শানের দিকে। মুচকি হেসে শান অন্যত্র চলে যায়। হাতের সব কাজ মিটিয়ে ইনাহ, রাখি, রাহেলা বসে পড়ে ডাহরইং রুমে মেহেদি দেবে বলে। একটু পরেই পাখি শানের দেয়া পাতার রঙের সবুজ ডাহরেসটা পরে নিচে আসে। মাথার লম্বা চুলোগুলো বেশ সুন্দর করে বিনুনি করে একপাশে রাখা। শান মুগ্ধ চোখে সেদিকে চেয়ে থাকে। পাখির মাঝে অন্যরকম সৌন্দর্য খুঁজে পায় শান। শুনেছে বিয়ের রঙে নাকি মেয়েরা রঙিন হলে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। হয়তো পাখিরও তাই চোখ সরানো দায় হয়ে পড়ে শানের। একজন মেয়ে খুব নিখুঁতভাবে পাখির হাত সাজিয়ে দিচ্ছে। শান একবার আর চোখে সেদিকে তাকিয়ে দেখে আবার নিজের কাজে মন দেয়। রাখি ব্যাপারটা বুঝতে পারে। উঠে শানের পাশে গিয়ে দাঁড়ায়।
গলায় খাকারি দিয়ে বলে, বউকে এভাবে দেখতে হয় না। বীর পুরুষের মতো সিনাটা করে সামনে বসে দেখতে হয়। রাখির কথায় হেসে ফেলে শান। ওর হাত ধরে পাখির পাশে নিয়ে বসায় রাখি। এরপর পার্লারের মেয়েটাকে বলে, দিন তো হাতের মাঝে ইংরেজিতে শান লিখে দেন তো বড় করে। বেচারা আর চোখে তাকিয়ে কুল পাচ্ছে না। শান লজ্জায় পড়ে যায় এবার। লজ্জায় মিয়ে যায় পাখিও। মেয়েটা কথামতো ডাহান হাতের তালুর মাঝে শান লিখে দেয়। শানের সেখানে থাকাটা কেমন অস্বস্তি লাগছে, কারণ রাখি থেকে থেকে এটা সেটা নিয়ে ওর সাথে মজা করছে। আবার পাখির পাশে থাকতে খুব ভালোই লাগছে তার। মেহেদির ফাংশন শেষ করে পার্লারের মেয়ে দুটো চলে যায়। শান রাখিকে উদ্দেশ্য করে বলে, আর কি যেন সব রিচুয়াল আছে? আমি তো জানি না আসলে। মম, হলুদ। হলুদ হবে না? কিছুক্ষণ বিজ্ঞের মতো ভেবে জবাব দেয় রাখি। পাখি অসন্তোষ প্রকাশ করে বলে, এত সবের কি দরকার? কেন, ডাইরেক্ট ঘরে যেতে ইচ্ছে করছে বুঝি? রাখির ফিসফিসিয়ে বলা কথাটা পাখির কান গরম করে দেয়। তাকিয়ে দেখে শান শুনল কিনা। মাথা তুলে তাকাতেই শান বাম চোখে টিপ মেরে রাখিকে ইশারা করে, যার মানে রাখির কথা সে শুনেছে। সময়ের সাথে মেহেদির রংটাও গাঢ় হয়ে ওঠে। বারবার উল্টে পাল্টে হাত দুটো দেখে পাখি। আশপাশ চোখ বুলিয়ে কাউকে পাশে না পেয়ে শানের নাম লেখা জায়গাটায় চুমু এঁকে দেয়। দরজার আড়াল থেকে সেটা শানের দেখতে অসুবিধা হয় না। দরজা পুরোটা খুলে ভিতরে ঢোকে। গলায় একটু কাশির শব্দ করে নিজের উপস্থিতি জানান দিতেই পাখি নড়েচড়ে বসে। এভাবে চুমু না খেয়ে ডাইরেক্ট বললেই তো হয় যে। এই না না না, থামুন বলছি, দুহাতে কান চেপে চোখ মুখ কুঁচকে বলে পাখি। এটা হলুদের শাড়ি। পরে তবেই নিচে আসবে। না পড়লে খবর আছে, বলেই প্যাকেটটা পাখির হাতে ধরিয়ে বাহিরে চলে যায় শান। পাখি একের পর এক অবাক হচ্ছে শানের আচরণে। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়েতে অনেকটা আনন্দ করার। পাখিরও ব্যতিক্রম ছিল না। বিয়েটা ওভাবে হওয়াতে সব আশা, সব স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে যায়। যা এখন জীবন্ত করছে শান। বিকেল হতেই পাখি রাখির সহযোগিতায় এবার বেশ ভালো করেই হলুদের শাড়িটা পরে নেয়। পরিবারের কয়জন আর রাখি মিলে শুরু হয় পাখির হলুদের আয়োজন। শানকে হলুদ লাগাতে চাইলে সে নাকচ করে দেয়। এও বলে দেয়, এ আয়োজন শুধু আমার পাখির জন্যেই। শানের আচরণে উপস্থিত সবাই আত্মতৃপ্ত হয়। ঠোঁটে প্রশান্তির হাসি খেলে যায়। একে একে সবাই পাখিকে হলুদ ছুঁয়ে মিষ্টি মুখ করিয়ে দেয়। ম্যাডাহ। রাহেলার কণ্ঠে কথাটা কানে আসতেই শান স্তম্ভিত হয়ে যায়। ঠায় দাঁড়িয়ে থাকে বিপরীত মুখে। ভদ্র মহিলা মুচকি হেসে পাখির দিকে এগিয়ে আসে। শান উত্তেজিত হয়ে পড়ে এক মুহূর্তেই। এক প্রকার গর্জন করে ওঠে, উনাকে কে ডাকেছে এখানে? ভয় কেঁপে ওঠে আহমেদ ম্যানশন। রাহেলার দিকে শানের নজর ফিরতেই কটমটে চোখে তাকিয়ে শান বলে, এমন উদ্ধত্ত দেখাবে না চাচি। পাখির দিকে এগিয়ে গিয়ে বলে, তোমায় বলেছিলাম না একজন নারীর কথা, যিনি সংসার রেখে, সন্তান রেখে নিজের সুখের আশায় চলে গেছে। সে আর কেউ না, ইনি। স্বগতোক্তি করে বলে, ইনি হচ্ছেন সেই শর্মিলা আহমেদ। ওপস, শর্মিলা খান। শানের অপমানে জর্জরিত শর্মিলার চোখ মুখ। তবুও কোথাও যেন নিজেকে ঠিক রেখেছেন। হয়তো সকলের সামনে কেঁদে ফেলাটা বেমানান, তাই নিজেকে শক্ত খোলসে ঢেকে রেখেছেন। শানের কথার কোনো প্রত্যুত্তর না করে শর্মিলা এগিয়ে যায় পাখির দিকে। পাখি হতভম্বের ন্যায় চেয়ে দেখছে আগত শানের মুখে শোনা তার মাকে। কি সুন্দর মুখের শ্রী। চোখে মোটা ফ্রেমের চশমা।
তার পুরো গঠনেই যেন আভিজাত্য জানান দিচ্ছে আপন আপন মহিমায়। শানের মুখে শোনা কথাগুলোর সাথে এই মানুষটার এক রত্তীয় মেলবন্ধন খুঁজে পায় না পাখি। সেদিনও নান, আজও না। চেয়ে থাকে ফ্যালফ্যাল করে। মনে মনে ভাবে, আমার তো তাকে ঘৃণা করা উচিত, কিন্তু কেন জানি না তাকে আমার বেশ ভালো লাগছে। চোখ জুড়িয়ে যাচ্ছে মুখটা দেখে। তার সাহচর্য খুব ভালো লাগছে। পাখির গায়ে হলুদ ছোঁয়াতেই সম্বিত ফেরে পাখির। শর্মিলা পাখির সারা মুখে হাত বুলিয়ে চুমু খেয়ে বললেন, বেঁচে থাকো মা, অনেক সুখী হও জীবনে, পারলে আমার খালি বুকটা আবার ভরে দিও। পাখি বেশ ভালোভাবে খেয়াল করে শেষের কথাটা বলতে কণ্ঠে একটা তীব্র আকুলতা ছিল, আর চোখের কোণে চিকচিকে জল। এরপর তিনি ঠিক যেভাবে এসেছিলেন সেভাবেই নীরবে চলে গেলেন। রেখে গেলেন অনেক প্রশ্ন। মাঝে মাঝেই শর্মিলা এ বাড়িতে আসেন বা শানের কেবিনে যান, কিন্তু শান কখনোই তার দিকে ফিরেও তাকায় না। আর যেদিন তিনি আসেন পুরোটা দিন মন খারাপ থাকে শানের। আজও তার ব্যতিক্রম হয় না। বিকেলের পর থেকে অন্যরকম ছটফটানি দেখা যায় শানের মাঝে। হলুদের ফাংশনের পর ইনা আর রাখি মিলে অনেক নাচ গান করে। এখন ওরা ভীষণ ক্লান্ত। সোফায় শুয়ে বসে টিভি দেখছে, আর রাহেলা রাতের রান্নার কাজে ব্যস্ত। পাখি শানের মনের অবস্থা ধরে ফেলে। ফ্রেশ হয়ে শানের ঘরের দিকে চলে যায়। চোখ বুলিয়ে কোথাও খুঁজে পায় না। বেলকনিতে গিয়েও চোখ ব্যর্থ হয় শানকে খুঁজতে। দরজার কাছে পা রাখতেই সিগারেটের কড়া গন্ধে নাক কুঁচকে আসে পাখির। নাক টেনে ভালোভাবে দুবার বোঝার চেষ্টা করে গন্ধটা এত কড়া কেন। মনে হচ্ছে আশেপাশেই কোথাও, কিন্তু বুঝতে পারে না এ বাড়িতে ছেলে মানুষ বলতে আব্দুল্লাহর চাচা আর শান। তারা কেউই সিগারেট খায় না তাহলে? বাতাসের সাথে গন্ধের দিক অনুসরণ করে এগিয়ে যায় পাখি। দরজা ঠেলে পা রাখে ছাদে। আবার নাক টেনে বুঝতে পারে খুবই কাছে গন্ধটা। ঘাড় ঘুরিয়ে দেখে কেউ একজন ছাদের রেলিংয়ে এক পা তুলে স্টোররুমটার দেয়ালে পিঠ ঠেকিয়ে খুব আয়েশ করে সিগারেট টানছে। পাখি অবাক হয়ে যায়। চাঁদের ক্ষীণ আলো আজ। সে আলোয় মুখটা অস্পষ্ট। বুকে সাহস সঞ্চার করে এগিয়ে গিয়ে লাইটের সুইচটা অন করতেই চোখ মুখ কুঁচকে ফেলে শান। পাখিকে দেখে খুব দ্রুত সিগারেটটা ফেলে দেয়। আপনি সিগারেট খান? অবাক হয়ে প্রশ্ন করে পাখি। চোর ধরা পড়ার মতো অবস্থা যেন শানের। আমতা আমতা করে বলে, ককি ননাত। পাখি হনহন করে এগিয়ে গিয়ে কলার চেপে মুখের গন্ধ শুকে বলে, ছি আপনি সিগারেট খান ভাবতেও পারছি না, তাও একজন ডাক্তার হয়ে। বাদ দাও এসব, দেখি মেহেদি কেমন রং হলো। বলেই পাখিকে নিজের একদম কাছে টেনে আনে শান। শানের বুকে দুহাত ঠেলে মাথাটা পিছনে পিছিয়ে পাখি বলে, সরুন, ছাড়ুন আমায়। ছি আমার দম বন্ধ হয়ে আসছে। শান ফট করে ছেড়ে দেয় পাখিকে। কথা বলবেন না আমার সাথে, কাছেও ঘেঁষবেন না একদম, কাঠোকাঠ গলায় অভিমানী সুরে বলে পাখি। শান অপ্রতিভ হয়ে বলে, নিয়মিত খাই না, ডাপ্রেশনে, জানতে চাই না। শানকে ছাদে রেখে নিচে চলে আসে পাখি। মনটা বেজায় খারাপ হয় তার। সিগারেটখোর মানুষ পাখির একদম সহ্য হয় না। আর সেই কিনা সকালের আলো ফোটার সাথে সাথে বাড়িতে মানুষের সমাগম বেড়ে যায়। আজ এত বড় আয়োজন বলে কথা। মেহমানদের খাবারের ব্যবস্থা করা হয় শহরের বেশ নামকরা হোটেল থেকে। আব্দুল্লাহ এটা সেটা কাজে ভীষণ ব্যস্ত। কাজের মাঝে সময়গুলো খুব দ্রুত কেটে যায়। সকাল থেকে একবারও দেখা হয়নি পাখির সাথে। পার্লার থেকে লোক আনিয়েছে শান। তারা ঘণ্টা দুয়েক ধরে সাজাচ্ছে পাখিকে।
আর এ সময় ও ঘরে যাওয়া মানে কেলেঙ্কারি। এদিকে মনটাও খুব ছটফট করছে একবার পাখিকে দেখতে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে নিচে কাজ বুঝিয়ে শান চলে যায় পাখির ঘরে। দরজায় দুটো নক করতে দরজা খোলে একটা মেয়ে। হয়তো পাখির স্কুলের কলিগ হবে। শানকে দেখে মুচকি হেসে বলে, কি চাই? পাখি আছে? থাকবে না মানে? অবশ্যই আছে। তবে এখন তো দেখা হচ্ছে না মিস্টার। আর এত তাড়া কিসের রে ভাই? শান অপ্রস্তুত হয়ে পড়ে। মেয়েটার কথায় ঘরের সব মেয়েরা হেসে ওঠে। পাখি দরজার দিকে একবার তাকাতে কেমন যেন খুব মায়া অনুভব হল। উঠে আসতেই কেউ একজন পিছন থেকে টেনে বসিয়ে বলল, আর একটা ঘন্টা মাত্র। ঠোঁটের ডাহায় বিড়বিড় করে পাখি, 1 ঘন্টা, তাও মাত্র। আচ্ছা বাকিটা পরে করছি, উনার কিছু লাগবে মনে হয়। আমায় যেতে হবে। বলেই ভিড় ঠেলে দরজায় আসে পাখি। শান তখন প্রস্তুতি নেয় পিছন ফিরে চলে যাওয়ার। পাখির কণ্ঠে থমকে দাঁড়ায়। কিছু লাগবে? অভিমানী কণ্ঠে প্রশ্ন পাখির। শান অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, একটু কথা ছিল। আমার রুমে এসো। পাখি শানের কথা মতো সেদিকে যেতেই হৈ হৈ করে ওঠে মেয়েগুলো, আরে রাতে তো পাচ্ছই দেখা। পাখি কর্ণপাত করে না সেদিকে। সে জানে নিশ্চয়ই কোনো দরকার আছে। ঘরে ঢুকতেই শান মাথা নিচু করে বলে, সরি। কেন? আর হবে না। লাগবে না। চলছে যখন, চলুক না। বললাম তো। মুখ দেখি? প্রশ্ন করে পাখি। শান মুখটা তুললেও চোখ খোলে না। জোর করে চোখ খোলায় পাখি। লাল কেন? ঘুমোননি রাত? আসেনি? সিগারেট কম পড়েছিল বুঝি? কটাক্ষ করে বলে পাখি। শান স্থির হয়ে এবার তাকায় পাখির দিকে। তার পছন্দের মেরুন রঙের শাড়িটা পরেছে পাখি। সাজ এখনো বাকি দেখেই বোঝা যায়। অপলক চোখে চেয়ে অস্ফুট স্বরে বলে, অপূর্ব। মুখ ফিরিয়ে নেয় পাখি। শান অতর্কিত পাখিকে দুহাতে জড়িয়ে বলে, আমি মাকে খুব ভালোবাসি পাখি। কিন্তু তার থেকে ঘৃণা করি বেশি। তাই কাল ডাপ্রেসড ছিলাম। সিগারেটের নেশা উঠে যায়। বিশ্বাস করো নিয়মিত খাই না। তোমার চোখের আড়াল হতে ছাদকে বেছে নেই। আর কখনো খাবো না, বললাম। তবু রাগ করে থেকো না। আমায় ছেড়ে যেও না। শানের কথাগুলো কলিজা এফোরোফোর করে দিচ্ছে যেন। কতটা ভালোবাসলে এভাবে ভালোবাসা যায় পাখির জানা নেই। কিছুক্ষণ ওভাবে থাকতেই দরজায় নক পড়ে। শান নাক টেনে সরে আসে পাখির থেকে। যাও রেডা হয়ে নাও। আপনি কখন আসবেন? রেডা হয়ে আসছি। বেলা বাড়তে বাড়তে আত্মীয়স্বজনে ডাহরইং রুম গিজগিজ করছে। শান পাখি বসে আছে পাশাপাশি রাখা দুটো সুন্দর নকশা করা চেয়ারে। সবার সাথে হাসি মুখে কথা বলছে। আর শান বারবার আর চোখে তাকাচ্ছে পাখির দিকে। পাখি সেটা খেয়াল হতেই মুচকি হেসে ওঠে। শান হাতটা চেপে ধরে চাপাস্বরে বলে, এনাউন্সমেন্ট হয়ে গেলেই আমি তোমায় ঘরে দিয়ে আসব। কেন? এখানে হাজার লোকের হাজার নজর জ্বলছে। বলেই ঠোঁট টিপে হাসে পাখি। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষে সকলের উদ্দেশ্যে শান বিয়ের কথাটা এনাউন্স করে দেয়। পাখির অন্তরাত্মা খুশিতে কেঁপে ওঠে যেন। কান যেন অধীর আগ্রহে বসেছিল একটা নামবিহীন সম্পর্কের নতুন আর স্থায়ী নামকরণ শোনার জন্যে। অনেকেই খুশি হয়, অনেকেই মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, বিয়ে ছাড়াই এতদিন থেকে এখন লোক দেখানো বিয়ে। কতদিন যে সংসার চলবে জানা আছে। রিনি ভিতর ভিতর দংশিত হচ্ছে বারংবার। নিজের সাথে পাখিকে মেলাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তার, অথচ প্রকাশ করার জায়গা মিলছে না।
এভাবে কতক্ষণ? সন্তর্পণে চলে যায় সে। শান রাখিকে চোখের ইশারা করে পাখিকে নিয়ে যেতে। পাখি যাবে না বলে জিদ ধরেছে। কারণ উপস্থিত নাবিদ চারদিকে থেকে পাখিকে দেখছে আর হাসছে, যেটা শানের গায়ে জ্বালা ধরাচ্ছে যেন। আর এ দৃশ্য ঠোঁট টিপে হেসে উপভোগ করছে পাখি। এক পর্যায়ে শান ওকে হাত টেনে উপরে নিয়ে যায়। ঘরে বসিয়ে বলে, সব খুলে ফেলো। সাজতেন হবে না তোমার। সাজার হলে রাতের জন্যে সাজো, আমার জন্যে। থমথমে মুখে বলে চলে যায় শান। পাখি সেদিকে চেয়ে শব্দ করে হেসে দিয়ে বিড়বিড় করে, আপনাকে খেপাতে আমার ভালো লাগে। চলবে।